পল্লবী ও রামপুরায় শিশু হত্যাকাণ্ডে ক্ষোভের মধ্যে ধর্ষণের বিভ্রান্তিকর ভিডিও ছড়াচ্ছে। মা হিসেবে আমি আতঙ্ক বোধ করছি। যৌন হিংস্রতা বেশি, প্রতিকার নেই। পত্রিকা 4 মাসে 118 কন্যাশিশু ধর্ষণের শিকার, খুন 17। রাজধানীর পল্লবীতে 8 বছর বয়সী এক শিশুকে হত্যার ঘটনার রেশ কাটতেই রামপুরায় মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধারের ঘটনা নাড়িয়ে দিয়েছে দেশকে। সংবাদ মাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম, সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং নিরাপত্তার অভাব নিয়ে ক্ষোভের সঙ্গে দেখা দিয়েছে উদ্বেগ আর আতঙ্ক। এমন পরিস্থিতির মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে ধর্ষণের পর হত্যা, নারী হেনস্থা ও সহিংসতার নানা ভিডিও। অনেকেই এসব ভিডিও সাম্প্রতিক ঘটনার সঙ্গে সম্পর্কিত দাবি করে শেয়ার করছেন। তবে যাচাই করে দেখা যাচ্ছে, ভাইরাল হওয়া ভিডিওগুলোর কিছু বাংলাদেশেরই নয়, আবার কোনোটি সাজানো। অথচ এগুলো সত্য ভেবে বিভ্রান্ত হচ্ছেন অনেকে। ময়মনসিংহে 9 বছরের শিশুকে ভুট্টার জমিতে ধর্ষণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। সারা দেশে ধর্ষণের মহা উৎসব চলছে, এমন দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে। যাচাই করে দেখা যায়, এ ঘটনায় ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে 2 মার্চ প্রকাশিত একটি প্রতিবেদন প্রকাশিত করে। প্রতিবেদন থেকে জানা যায়, বিহারের কাটিহার জেলার কোলাসি থানার অন্তর্গত সান্দলপুর গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে 9 বছর বয়সী এক মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। শিশুটি একদিন আগে তার বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ 13 বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে। লিঙ্ক এখানে। ময়মনসিংহে শিশু ধর্ষণ বা হত্যার সাম্প্রতিক কোনো খবর বাংলাদেশের সংবাদ মাধ্যমে পাওয়া যায়নি। সুতরাং এটা নিশ্চিত ছড়িয়ে পড়া ভিডিওটি বাংলাদেশের নয়। আরেকটি ভিডিও ছড়িয়েছে ফেসবুকে, যেখানে দেখা যাচ্ছে একজন পুরুষকে রাস্তায় ফেলে একাধিক ব্যক্তি পেটাচ্ছেন। তাকে বাঁচাতে একজন নারী মারধরের শিকার ব্যক্তির ওপর শুয়ে পড়েছেন। তাকে বাঁচানোর চেষ্টা করলে নারীটিও হামলায় শিকার হন। ভিডিওটি পোস্ট করে দাবি করা হচ্ছে, এই হামলাকারীরা বিএনপির যুব সংগঠন যুবদলের। এ বিষয়ে অনুসন্ধানে ইন্ডিয়া টুডের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের মূলধারার একাধিক সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত করেছে। প্রতিবেদনে চলতি মাসের 19 মে ভিডিওটি প্রকাশ করে বলা হয়, ঘটনাটি ভারতের ওডিশার বেরহামপুরে তরুণ দম্পতিকে প্রকাশ্যে মারধরের ভিডিও এটি। প্রথম লিঙ্ক, দ্বিতীয় লিঙ্ক। অর্থাৎ এটিও বাংলাদেশের কোনো ঘটনার ভিডিও নয়। এর সঙ্গে যুবদলেরও কোনো সম্পৃক্ততা নেই। আরেকটি ভিডিও ছড়িয়েছে এই দাবি করে যে সন্তান নিয়ে স্কুল থেকে ফেরার পথে ছাত্রদল নেতা কর্তৃক এক নারী লাঞ্ছিত। ভিডিওটিতে দেখা যায়, শিশু সন্তান কোলে থাকা অবস্থায় এক ব্যক্তি এক নারীকে হেনস্থা করছেন। যাচাইয়ে এই ভিডিওটি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সহ একাধিক সংবাদ মাধ্যমের ওয়েবসাইটে 20 মে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। সংবাদ মাধ্যমগুলোতে প্রতিবেদনে সংযুক্ত ছবির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। প্রতিবেদনে বলা হয়, এই ঘটনাটি ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ শহরে সম্প্রতি এক নারীকে প্রকাশ্যে হেনস্থার ঘটনা। সুতরাং এই ভিডিওটির সঙ্গেও বাংলাদেশের কোনো যোগসূত্র নেই। কুমিল্লায় স্কুলছাত্রীকে প্রেমে রাজি না হওয়ায় উত্ত্যক্ত এবং নির্যাতন করছে কুমিল্লা মহানগর ছাত্রদল নবনির্বাচিত সহসভাপতি দাবিতে একটি ভিডিও ফেসবুকে ছড়াচ্ছে। যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি সত্য ঘটনার নয়, বরং অভিনীত ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। অনুসন্ধানে ডুরঝে মিডিয়া ঠভো নামে ইউটিউব চ্যানেলে 2026 সালের 9 জানুয়ারি প্রেমে রাজি হয় না বলে ছেলে স্কুলছাত্রীকে ইভটিজিং করল রাস্তায় শিরোনামে ভিডিও পাওয়া যায়। চ্যানেলটি পর্যবেক্ষণ করে বোঝা যায়, এগুলো কন্টেন্ট ক্রিয়েশন চ্যানেল। তারা বিভিন্ন ধরনের বিনোদনমূলক ভিডিও বানিয়ে থাকেন। আলোচিত ভিডিওটিও তেমনি। আরেকটি ভিডিওতে দেখা যায়, ছিনতাইকারী এক নারীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। তাদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে ওই নারী নর্দমায় পড়ে যান। তবে শেষ পর্যন্ত ছিনতাইকারীর সঙ্গে লড়াই চালিয়ে যান তিনি। দাবি করা হচ্ছে, ঘটনাটি বাংলাদেশে ঘটেছে। ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে, যাচাই করে দেখা যায়, আলোচিত ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে এটি ভারতের উত্তর প্রদেশের এটার জৈথরা এলাকায় 2026 সালের 6 মে ঘটে যাওয়া একটি ছিনতাই চেষ্টার ঘটনার সিসিটিভির ভিডিও বিশ্লেষণ করে পুলিশ 2 ব্যক্তিকে গ্রেপ্তারও করেছে। টাইমস অব ইন্ডিয়ার ওয়েবসাইটে এ সংক্রান্ত প্রতিবেদনও পাওয়া যায়। ঢাকায় 7 বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় সব অভিভাবকের মনে এখন একই প্রশ্ন, আমাদের শিশুরা কোথায় নিরাপদ থাকবে? প্রতিবেশী, আত্মীয় বা পরিচিত মানুষের ছদ্মবেশে লুকিয়ে থাকা হিংস্র প্রাণীগুলোর কাছ থেকে কিভাবে আমরা আমাদের সন্তানদের রক্ষা করব? আমি নিজেও এক কন্যা শিশুর মা। ভাবতেই শিউরে উঠি। একটি 7 বছরের শিশু নিজের বাসার পাশের ফ্ল্যাটেই এমন ভয়াবহ পাশবিকতার শিকার হয়েছে। শিশুদের প্রতি সহিংসতা নিয়ে বিভিন্ন গবেষণায় দেখা যায়,
অধিকাংশ ক্ষেত্রেই নির্যাতনকারী শিশুর পরিচিত কেউ। 2025 সালে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের এক নিবন্ধে উল্লেখ করা হয়, বাংলাদেশে প্রায় 85% ক্ষেত্রে যৌন নির্যাতনকারীরা শিশুর পরিচিত, আত্মীয়, বন্ধু বা বিশ্বস্ত কেউ। তথ্যসূত্র: বিবিসি বাংলা। ইউনিসেফ। রাষ্ট্র ও আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নতি যেমন জরুরি, তেমনি প্রয়োজন পরিবার ও সমাজের সর্বস্তরে সচেতনতা বৃদ্ধি। কারণ শিশুদের নিরাপত্তা শুধু আইনের ওপর নির্ভর করে না, অনেকাংশে নির্ভর করে পরিবার কতটা সতর্ক, দায়িত্বশীল এবং মনোযোগী তার ওপর। যদিও একেবারে পাশের ফ্ল্যাটের প্রতিবেশীর কাছে শিশু যখন অনিরাপদ হয়ে যায়, তখন কিছুই বলার আর ভাষা থাকে না। অপ্রাপ্তবয়স্ক শিশুদের একা বাইরে যাওয়া নিরুৎসাহিত করা প্রয়োজন। তবে সতর্কতা আর ভয়ভীতি এক বিষয় নয়। জোর করে শিশুদের আটকে রাখা বা সবকিছুতে ভয় দেখানো তাদের মানসিক বিকাশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এতে তারা আশপাশের জগৎকে স্বাভাবিকভাবে না দেখে ভয় ও অবিশ্বাসের জায়গা থেকে দেখতে শেখে। মা হিসেবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শিশুর সঙ্গে যোগাযোগ। তাদের সঙ্গে নিয়মিত কথা বলা, তাদের অনুভূতি বোঝার চেষ্টা করা এবং মনোযোগ দিয়ে শোনা অত্যন্ত জরুরি। শিশুকে শুধু না বললেই হবে না, তাকে বুঝিয়ে বলতে হবে কেন একা বাইরে যাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে, কেন কোথাও যাওয়ার আগে পরিবারকে জানানো প্রয়োজন। সঠিক আলোচনা ও বয়স উপযোগী বোঝাপড়ার মাধ্যমে শিশুদের সচেতন করা অনেক বেশি কার্যকর। অনেক পরিবার দীর্ঘদিন একই এলাকায় বা একই ভবনে বসবাস করে। পরিচিত পরিবেশ মনে করে শিশুরা একা খেলতে যায়, লিফটে ওঠানামা করে, দারোয়ানের সঙ্গে স্কুলে যায় বা ভবনের অন্য ফ্ল্যাটে যাতায়াত করে। অনেক অ্যাপার্টমেন্টে শিশুরা সহজেই একতলা থেকে আরেক তলা, ছাদ বা অন্য ফ্ল্যাটে চলে যায়। বাবা মায়েরা প্রায় ভাবেন, বাড়ির ভেতরেই তো আছে, তাই বিপদের আশঙ্কা কম। কিন্তু বাস্তবে ভবনের ভেতরের অনেক জায়গায় নজরের বাইরে থাকে, সিঁড়িঘর, ছাদ, করিডোর, খালি ফ্লোর বা লিফট। পরিচিত পরিবেশ মানেই নিরাপদ পরিবেশ নয়। তাই শিশু কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং কতক্ষণ বাইরে থাকছে, এসব বিষয়ে অভিভাবকদের সচেতন থাকা জরুরি। একই সঙ্গে সন্তানকেও বোঝাতে হবে কেন কিছু পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হতে পারে। বর্তমানে অনেক অভিভাবকই শিশুদের গুড টাচ, ব্যাড টাচ সম্পর্কে শিক্ষা দেন। স্পর্শের বিষয়টি শেখানো অবশ্যই জরুরি। তবে একই সঙ্গে পরিবার, আত্মীয়স্বজন বা পরিচিত মানুষের ক্ষেত্রেও সীমারেখা নির্ধারণ করা প্রয়োজন। আমাদের সমাজে অনেক সময় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গিয়ে মানুষ না বলতে সংকোচ বোধ করে। কিন্তু শিশুর নিরাপত্তার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না। একজন সচেতন অভিভাবক মানুষের আচরণের ধরনও খেয়াল করেন। কিছু মানুষ শিশুদের প্রতি অস্বাভাবিক আগ্রহ দেখায়, কেউ শিশুর সঙ্গে একা থাকতে চায়, কেউ আদর বা মজার আড়ালে সীমারেখা ভাঙার চেষ্টা করে, আবার কেউ ধীরে ধীরে বিশেষ সম্পর্ক তৈরি করতে চায়। এসব আচরণের ধরন খেয়াল করা জরুরি। অনেক সময় আমরা ও তো পরিবারের মতো ভেবে সতর্কতা হারিয়ে ফেলি। অথচ পরিচিত হওয়া আর নিরাপদ হওয়া এক বিষয় নয়। শিশুর প্রতি দায়িত্বশীল আচরণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সামাজিক বাস্তবতায় শিশুদের অনেক সময় আলাদা ব্যক্তি হিসেবে মূল্যায়ন করা হয় না। শাসনের নামে আমরা নিয়ন্ত্রণ করি, বড়দের সম্মান করতে শেখাই, কিন্তু ব্যক্তিগত সীমারেখা শেখাই না। শিশুর জীবন থাকে নিয়মের মধ্যে, স্কুল, খাওয়া, পড়াশোনা, ঘুম, কিন্তু তার অনুভূতি বা অস্বস্তিকে সব সময় গুরুত্ব দেওয়া হয় না। ফলে অনেক শিশু ধীরে ধীরে শিখে যায় তাদের অনুভূতি গুরুত্বপূর্ণ নয়। অনেক সময় তাদের অভিযোগকে গুরুত্ব দেওয়া হয় না, বিশ্বাস করা হয় না, বা শিশুসুলভ কল্পনা বলে উড়িয়ে দেওয়া হয়। আমাদের বুঝতে হবে, শিশুদের কাছে বিপদ বা ঝুঁকি বড়দের মতো স্পষ্ট কোনো ধারণা নয়। তারা অনেক সময় অস্বস্তি অনুভব করে, ভয় পায় বা কোনো আচরণে অস্বাভাবিক কিছু টের পায়, কিন্তু বড়দের মতো সেটিকে ভাষায় ব্যাখ্যা করতে পারে না। তাই কোনো শিশু যদি কারো কাছে যেতে না চায়, কারো সঙ্গে মিশতে অস্বস্তি বোধ করে, কাউকে দেখে চুপ হয়ে যায় বা ভীত হয়ে পড়ে, সেগুলোকে শিশুসুলভ আচরণ বলে উড়িয়ে দেওয়া উচিত নয়। শিশুর প্রথম এবং সবচেয়ে বড় ভরসার জায়গা তার পরিবার। যদি কোনো শিশু মনে করে তার কথা বিশ্বাস করা হবে না, অভিযোগ করলে উল্টো সেই বকাঝোকা বা শাস্তির মুখে পড়বে, তাহলে সে ধীরে ধীরে সবকিছু নিজের মধ্যে চেপে রাখতে শেখে। আর এই নির্বতাই অনেক সময় শিশুদের সবচেয়ে বড় ঝুঁকিতে ফেলে। শিশু যত ছোটই হোক, তাকে আলাদা ব্যক্তি হিসেবে মূল্য দিতে হবে। তার বিচারবোধ ধীরে ধীরে গড়ে উঠতে দিতে হবে। সেই বিচারবোধ গঠনে সবচেয়ে বড় ভূমিকা পিতামাতারই। বয়স উপযোগী আলোচনা, খোলামেলা যোগাযোগ এবং নিরাপদ মানসিক পরিবেশের মধ্য দিয়েই শিশু শিখবে। সব নিষেধ শাসন নয়, অনেক নিষেধই তার নিরাপত্তার জন্য। বুধবার সারা দেশ শোকবিক্ষুব্ধ হয়ে ওঠে একটি ধর্ষণের ঘটনায়। ঢাকার মিরপুরে রামিসা নামের 7 বছর বয়সী ফুটফুটে একটি মেয়েকে প্রতিবেশী এক বিবাহিত যুবক ধর্ষণের পর পৈশাচিক নির্যাতন করে মেরে ফেলেন। এ রকম নৃশংসতার ঘটনা প্রায় ঘটছে দেশের বিভিন্ন জায়গায়। কেন এমন বিভৎসতা? কালের কণ্ঠ নামে অনুসন্ধানে গত 5 বছরের ডেটা সংগ্রহ করে চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ করে কয়েকটি উল্লেখযোগ্য ফলাফল পাওয়া গেছে। সেগুলো এখানে প্রতিবেদন আকারে তুলে ধরা হলো রাষ্ট্রের নীতিনির্ধারণী মহল ও বিশেষজ্ঞদের জ্ঞাতার্থে,
যাতে তারা গবেষণা করে সংকট উত্তরণের একটা উপায় বের করতে পারেন। বিশ্বের বিভিন্ন দেশে যৌন সহিংসতার ঘটনা কম বেশি আছে, তবে বাংলাদেশের মতো এত বেশি হিংস্রতা ঘটে না অন্য দেশে। এ দেশের যৌন অপরাধীরা একজন নারী বা শিশুকন্যাকে ধর্ষণ করেই ক্ষান্ত হচ্ছে না, অনেক ক্ষেত্রে নৃশংসভাবে হত্যা করছে তাদের। দিন দিন এই চিত্র ভয়ঙ্কর রূপ নিচ্ছে, কিশোররা পর্যন্ত যৌন হিংস্রতা ঘটাচ্ছে। সম্প্রতি মানিকগঞ্জে এক কিশোরের বিরুদ্ধে এক শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় ওই কিশোরের বাবা ও চাচাকে পিটিয়ে হত্যা করে স্থানীয়রা। গত বুধবার শিশু রামিসাকে পাশের ফ্ল্যাটের যুবক ধর্ষণের পর যে রকম হিংস্রভাবে হত্যা করেন তা বর্ণনার অতীত। একই দিন রাজধানীর বনশ্রীর এক মাদ্রাসা থেকে এক বালকের মরদেহ উদ্ধার করা হয়। গতকাল প্রাথমিক তদন্তে ছেলেটি বলাৎকারের শিকার বলে প্রতীয়মান হয়েছে। সন্দেহভাজন হিসেবে ওপরের ক্লাসের আরেক ছাত্রকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবারও চট্টগ্রামে 4 বছরের শিশুকন্যাকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এর আগেও এ ধরনের গা শিউরে ওঠার মতো অনেক ঘটনা ঘটেছে দেশে, কিন্তু এসব অপরাধ নিয়ন্ত্রণে সরকার শুধু আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও বিচার বিভাগের ওপরই নির্ভর করে আছে। সরকারের তরফ থেকে সামাজিক আন্দোলন বা প্রশাসনিক বিকল্প ভাবা হচ্ছে না। কোনো বড় ঘটনা ঘটলে তুমুল সমালোচনা হয়, তারপর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে অন্য ঘটনার ঘনঘটায় স্তিমিত হয়ে যায়। অথচ পৃথিবীর অন্যান্য দেশে এ ধরনের ঘটনা প্রতিরোধে এগিয়ে আসে রাষ্ট্র নিজেই। কোথায় দাঁড়িয়ে বাংলাদেশ? এই অনুসন্ধানে বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইতালি ও স্পেনের নারী শিশু নির্যাতনের ডেটা সংগ্রহ করা হয়েছে। জনসংখ্যা ও অপরাধের হারের তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশ তার প্রতিবেশী সহ ওই 7টি দেশের চেয়ে নারী ও শিশু নির্যাতনের ক্ষেত্রে খারাপ অবস্থানে রয়েছে। শুধু ভারতের তুলনায় সংখ্যাগত দিক থেকে অবস্থান কিছুটা ভালো, তবে যৌন হিংস্রতার দিক থেকে বাংলাদেশ এগিয়ে বলে জানা গেছে। টাইমস অব ইন্ডিয়া গত বছর 26 ডিসেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে জানায়, ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর এনসিআরবি পরিসংখ্যান অনুযায়ী 147 কোটি জনসংখ্যার ভারতে 2022 সালে নারী ও শিশু নির্যাতনের মামলা ছিল 4,45,256টি। অন্যদিকে 18 কোটি জনসংখ্যার বাংলাদেশে 2022 সালে সেই সংখ্যা ছিল 21,766টি। জনসংখ্যার অনুপাত হিসাব করলে দেখা যায়, ভারতে ওই অপরাধের হার বাংলাদেশের তুলনায় প্রায় অর্ধ 2 গুণ বেশি। টেলিগ্রাফের অনলাইনে গত 23 এপ্রিল প্রকাশিত এক সংবাদে বলা হয়েছে, পাকিস্তানে 2025 সালে 10,701টি নারী ও শিশু নির্যাতনের মামলা হয়। এর মধ্যে 3,630টি শিশু নির্যাতনের। পাকিস্তান 25 কোটি 83 লাখ মানুষের দেশ, অথচ একই সময়ে বাংলাদেশে এই মামলার সংখ্যা 21,899। অর্থাৎ পাকিস্তানের তুলনায় বাংলাদেশে অপরাধের হার প্রায় 2.84 গুণ বেশি। নেপালে 3 কোটি জনসংখ্যার বিপরীতে 2024 সালে নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে 1,393টি। 3 কোটি 50 লাখ মানুষের দেশ মালয়েশিয়ায় এই সংখ্যা 7,000। জনসংখ্যার সঙ্গে অনুপাত করলেও দুটি দেশেই এই অপরাধ বাংলাদেশের চেয়ে অনেক কম। নারী ও শিশু নির্যাতনের সবচেয়ে বেশি মামলা ঢাকা বিভাগে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিবিএস জরিপ অনুযায়ী ঢাকা বিভাগের জনসংখ্যা 4,42,15,107 জন। এই বিভাগে 2024 সালে নারী ও শিশু নির্যাতনের অপরাধে মামলা হয়েছে 4,388টি। গোটা স্পেনের জনসংখ্যা 4,95 লাখ। অথচ সে দেশে 2024 সালে যৌন সহিংসতায় 3,283টি অপরাধের অভিযোগ উঠেছে। এগুলোর মধ্যে আবার ইন্টারনেট কেন্দ্রিক যৌন হয়রানির অপরাধও রয়েছে। ইতালির জনসংখ্যা 5,90 লাখ। 2022 সালে দেশটিতে 6,857টি নারী নির্যাতনের ঘটনা রেকর্ড করা হয়। এর মধ্যে বেশিরভাগ অভিযোগ ইতালিতে থাকা অন্যান্য দেশের নাগরিকদের বিরুদ্ধে। ইন্দোনেশিয়ার জনসংখ্যা 28,73 লাখ। দেশটির পুলিশের পরিসংখ্যান অনুযায়ী 2025 সালে 36,014টি নারী নির্যাতনের মামলা হয় সারা দেশে। আর 2,35 লাখ মানুষের দেশ শ্রীলঙ্কায় 2024 সালে 2,200 নারী নির্যাতনের ঘটনা ঘটে। ওই বছর বাংলাদেশে ঘটে 17,521টি ঘটনা। গরমকালে বাড়ে ধর্ষণ। মনোযোগ আকর্ষণকারী একটি তথ্য মিলেছে পুলিশ সদর দপ্তরের মামলার পরিসংখ্যান থেকে। সারা দেশের নারী ও শিশু নির্যাতনের মামলাগুলো কম্পাইল করে পুলিশ সদর দপ্তর। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধিত 2020 অনুযায়ী নারী ও শিশুদের শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, যৌন নির্যাতন, পাচার সহ বিভিন্ন ধরনের অপরাধ এই মামলার অন্তর্ভুক্ত। এর মধ্যে প্রধান অপরাধগুলো হল ধর্ষণ সংঘবদ্ধ সহ, ধর্ষণজনিত মৃত্যু, যৌন হয়রানি, অপহরণ, যৌতুকের জন্য নির্যাতন বা মৃত্যু, এসিড নিক্ষেপ ও শিশু পাচার। পুলিশ সদর দপ্তর থেকে পাওয়া নারী ও শিশু নির্যাতনের মামলা বিশ্লেষণ করে দেখা গেছে, গরমকালে দেশের নারী নির্যাতনের ঘটনা বেড়ে যায়, শীতকালে কিছুটা কমে।
শীত শেষ হলে মার্চ মাসে বসন্তকাল চলার সময়ে বাংলাদেশে নারী ও শিশু নির্যাতনের হার বাড়তে থাকে। প্রায় একই হার নভেম্বর পর্যন্ত পুরো গরমকালেই থাকে। আবার ডিসেম্বর থেকে যখন শীত পড়ে তখন থেকে কমতে শুরু করে নারী ও শিশু নির্যাতন। শুধু পুলিশের তথ্য নয়, মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের আশক তথ্য একই কথা বলছে। আজকের তথ্য অনুযায়ী সারা দেশে 2025 সালের ডিসেম্বরে 38 জন, 2026 এর জানুয়ারিতে 35 এবং ফেব্রুয়ারিতে 31 জন নারী ধর্ষণের শিকার হন। আর মার্চ মাসে এসে হালকা গরম পড়তেই সেই সংখ্যা দাঁড়ায় 62 জনে। আগের বছর 2024 সালের ডিসেম্বরে 23 জন, 2025 এর জানুয়ারিতে 39 ও ফেব্রুয়ারিতে 46 জন নারী ধর্ষণ বা গণধর্ষণের শিকার হন। মার্চ মাসে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় 160-এ। আগের বছরের চিত্রেও দেখা যায় 2023 সালের ডিসেম্বরে 35 জন, 2024 এর জানুয়ারিতে 29 জন ও ফেব্রুয়ারি মাসে 34 জন ধর্ষণের শিকার হন। ওই বছরের মার্চ মাসে সেটির ধর্ষণের সংখ্যা দাঁড়ায় 51টিতে। পরিসংখ্যান ঘেটে দেখা যায় 2020 সালে করোনা মহামারীর সময় অন্যান্য অপরাধ কম থাকলেও নারী নির্যাতনের ঘটনা কমেনি, বরং বেড়েছিল। ওই বছরে দেশে নারী শিশু নির্যাতনের 22,517টি মামলা রেকর্ড করে পুলিশ। পরের বছর 2021 সালে ছিল 22,136টি এবং 2023 সালে 18,941টি মামলা দায়ের হয়। পরের বছর 2024 সালে 17,571টি মামলা রেকর্ড করা হয়। সর্বশেষ 2025 সালে ওই মামলার সংখ্যা দাঁড়ায় 21,899টি। 2020 সালে নারী নির্যাতনের হার বেড়ে যাওয়ার পর জাতীয় ইনকোয়ারি কমিটি ধর্ষণ রোধে করণীয় বিষয়ে সারা দেশের বিচারক, ম্যাজিস্ট্রেট ও আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা যাতে বৈঠক করতে পারেন সেজন্য 2021 সালের 15 জুন আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে। এরপর ওই বছর 19 জুন সভাটি হয়। সেই সভায় তুলে ধরা হয় নারী নির্যাতনের চিত্র, করণীয় নিয়েও আলোচনা হয়। কিন্তু সে পর্যন্তই, আর কোনো অগ্রগতি নেই। চলতি বছর 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস যখন বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছিল, ঠিক সেই রাতেই বাংলাদেশের দুটি স্থান থেকে ভেসে আসে দুজন নির্যাতিত নারীর আর্তনাদ। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আশ্রয়ের খোঁজে আসা এক অন্তঃসত্ত্বা নারীকে 3 অটোরিকশা চালক মিলে ধর্ষণ করে। একই রাতে নারায়ণগঞ্জের বন্দরে 14 বছরের এক কিশোরীকে ঘুমের ওষুধ খাইয়ে নগ্ন ভিডিও ধারণ এবং ধর্ষণের চেষ্টা চালায় মেয়েটির সত্তাবা। পুলিশ সদর দপ্তর এবং মানবাধিকার সংস্থাগুলোর সাম্প্রতিক তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, গত 5 বছরে আওয়ামী লীগ, অন্তর্বর্তী সরকার ও বর্তমানে বিএনপি সরকার দায়িত্ব পালন করলেও কোনো সরকারি নারী ও শিশু নির্যাতনের লাগাম টানতে পারেনি। দেশে প্রতিদিন গড়ে 13 জনের বেশি নারী ও শিশু ধর্ষণের শিকার হচ্ছে। গবেষণায়ও গরম চিহ্নিত। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অপরাধ ও পুলিশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ উমর ফারুক কালের কণ্ঠকে বলেন, আমাদের গবেষণায় 3 ধরনের রেপিস্ট চিহ্নিত করেছি। এর একটি পাওয়ার রেপিস্ট, একটি অ্যাঙ্গার রেপিস্ট, তৃতীয়টি হল স্যাডিস্টিক রেপিস্ট। যৌনতার চিন্তা করে যারা ধর্ষণ করে তারা পাওয়ার রেপিস্ট। পূর্বশত্রুতার জেরে হত্যার উদ্দেশ্যে যে ধর্ষণের ঘটনা ঘটে সেটা অ্যাঙ্গার রেপিস্ট। আর ধর্ষণ করতে গিয়ে বাধা পেয়ে যারা হত্যা করে তারা স্যাডিস্টিক রেপিস্ট। উমর ফারুক বলেন, আমাদের গবেষণায় এসেছে গরমকালে ধর্ষণের ঘটনা বাড়ে। এটির একটি কারণ আমাদের দেশের আবহাওয়া। গরমকালে মানুষের ইন্টারপার্সোনাল টেম্পার কমে যায়, যেটা শীতকালে কমে না। এছাড়াও গরমকালে পুরুষের যে হরমোনাল পরিবর্তন দেখা দেয় সে কারণেও ধর্ষণের ঘটনা বেড়ে থাকে। তিনি আরও বলেন, গবেষণায় দেখা গেছে বেশি তাপমাত্রা, বৃষ্টি ও আর্দ্র আবহাওয়ার সময় মানুষের শরীরে হরমোনাল পরিবর্তন ঘটে। বৃষ্টির সময় ইনহাউস রেপ বেশি হয়, কারণ আর্দ্রতার কারণে আগ্রাসী মনোভাব দেখা দেয়। এক প্রশ্নের জবাবে এই গবেষক বলেন, শীতের পর বসন্ত শুরু হয়, আস্তে আস্তে গরম পড়তে থাকে। মনস্তাত্ত্বিকভাবে যৌনতার প্রভাব বাড়তে থাকে বলে শেষ বসন্তে ধর্ষণের সংখ্যা সবচেয়ে বেশি বাড়ে। তিনি আরও বলেন, আমাদের গবেষণা বলছে সকাল 11টা থেকে বিকেল 3টার মধ্যে ধর্ষণের ঘটনা বেশি ঘটে। এটাও আবহাওয়াজনিত কারণে। মনোরোগ বিশেষজ্ঞরা মোহিত কামাল কালের কণ্ঠকে বলেন, ধর্ষণের সঙ্গে হরমোনের বিষয় জড়িত রয়েছে। বর্তমানে অনলাইনের যুগে পর্নোগ্রাফি দেখার কারণেও শিশুদের মধ্যে যৌনতার প্রবণতা দেখা যাচ্ছে। এর থেকে মুক্ত হওয়ার জন্য শিশুদের হাতে মোবাইল ফোন দেওয়া যাবে না, দিলেও তার ওপর নজরদারি রাখতে হবে। আমি এমন কেসও পেয়েছি, ছোট ছোট ছেলেমেয়ে মোবাইল ফোনে পর্নোগ্রাফি দেখে যৌনতার সঙ্গে সম্পৃক্ত হয়েছে। সেটা এক মা দেখতে পেয়ে নিজেই রোগী হয়ে চিকিৎসা নিতে এসেছেন। ঢাকা মেডিকেল কলেজের চর্ম ও যৌন রোগ বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ ফখরুজ্জামান কালের কণ্ঠকে বলেন, যৌনতার ক্ষেত্রে না জানার কারণে ধর্ষণের মতো ঘটনা ঘটছে। যৌন সম্পর্ক কখনোই জোর করে হয় না। যারা ধর্ষণের সঙ্গে জড়িত তাদের বিষয়টিকে আমরা টোটালি মেন্টাল ডিজঅর্ডার হিসেবে দেখি। মানসিকভাবে সুস্থ কোনো লোক ধর্ষণের মতো ঘটনায় জড়িত হতে পারে না। যৌনতা হল টোটালি একটা হরমোনাল বিষয়,
শিশুদের ক্ষেত্রে ধর্ষণে জড়িয়ে যাওয়ার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, মেডিকেল সায়েন্স অনুযায়ী একটি ছেলের 12 বছর বয়সে ও একটি মেয়ের 11 বছর বয়স থেকে সাধারণত হরমোন ডেভেলপ করে। এদের মধ্যেও মেন্টাল ডিজঅর্ডার শিশু রয়েছে যারা ধর্ষণের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। এর থেকে পরিত্রাণের জন্য সামাজিক, ধর্মীয় ও পরিবার থেকে নৈতিকতা শিক্ষা দেওয়া জরুরি। তিনি আরও বলেন, পৃথিবীর উন্নত দেশগুলোতে স্কুলে যৌন শিক্ষার বিষয়ে পড়ানো হয়, কিন্তু আমাদের দেশে এটা লুকানো হয়। আলোচনা না করায় একজন শিশু যৌনতা সম্পর্কে জানতে পারে না। স্কুলে বিশেষ করে অষ্টম ও নবম শ্রেণীর পাঠ্য বইয়ে এই বিষয়গুলোর ওপর টপিক থাকতে পারে। এক প্রশ্নের জবাবে এই চিকিৎসক বলেন, মেডিসিন দিয়ে হরমোনাল এই সমস্যা কমানো যায়, তবে সেটা নিরাপদ নয়, কারণ ওষুধের প্রভাবে পরবর্তী সময়ে হরমোনাল অর্গানের সমস্যা দেখা দিতে পারে। জনসচেতনতায় ভূমিকা নেই, খোঁজ নিয়ে জানা যায় উন্নত দেশগুলোতেও অপরাধ ঘটে, কিন্তু সেখানে অপরাধ দমনে নেওয়া হয় দীর্ঘমেয়াদী শিক্ষা ও সামাজিক কর্মসূচি। 2023 সালের 11 নভেম্বর ইতালির ভেনিসে 22 বছর বয়সী ফিলিপ্পো তুরেত্তা তার সহপাঠী ও প্রাক্তন প্রেমিকা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী জুলিয়া সেচেত্তিনকে ছুরিকাঘাত করে হত্যা করে। এরপর প্রতিবাদ ছড়িয়ে পড়ে পুরো দেশে। দেশটির সরকার নারীদের প্রতি শ্রদ্ধা, শিক্ষা বাধ্যতামূলক করেছে। অথচ বাংলাদেশে 1995 সালে ইয়াসমিন নামের এক নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটে। ওই ঘটনায় 3 পুলিশ সদস্যের ফাঁসি কার্যকর হয়। তবে এসব ঘটনা যাতে আর না ঘটে, সরকারের তরফ থেকে ইতালির মতো সে ধরনের সচেতনতামূলক কোনো ভূমিকা রাখতে দেখা যায়নি। এর ফলেই 2016 সালে কুমিল্লায় সোহাগী জাহান তনুকে ধর্ষণের শিকার হয়ে জীবন দিতে হয়। ইতালিতে দীর্ঘদিন বসবাসরত আইনজীবী এম.এইচ. মুক্তার কালের কণ্ঠকে বলেন, বহু বছর ইতালির রোমে আছি। এখানে যেটা হয়, রাত 2-3টার সময়ও একজন নারী শহরে একা হাঁটলেও কেউ তাকে ডিস্টার্ব করে না। শ্লীলতাহানি তো দূরের কথা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন দিয়ে সব নিয়ন্ত্রণ করা যায় না, সামাজিকভাবে সেই মনমানসিকতা গড়ে তুলতে হয়। এখানে স্কুল পর্যায় থেকেই শিশুদের ম্যানার শেখানো হয়। তিনি আরও জানান, এখানে অন্য দেশের লোকজনের বিরুদ্ধেই যৌন হয়রানির অভিযোগ বেশি। স্পেনের অ্যাটর্নি জেনারেলের 2024 সালের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, পর্যাপ্ত যৌন শিক্ষা এবং মূল্যবোধের অভাবী কিশোরদের মধ্যে ভাইরাল যৌন আচরণ তৈরি করছে। ইন্টারনেটের মাধ্যমে পর্নোগ্রাফিতে প্রবেশাধিকার তাদের মনে যৌনতা ও সম্মতির ভুল ধারণা গেঁথে দিচ্ছে। ইতালি প্রবাসী এই আইনজীবীর কাছ থেকেই জানা যায়, ইউরোপের মতো উন্নত দেশগুলোতে ধর্ষণের ঘটনা ঘটলেও পরে হত্যার মতো হিংস্রতার ঘটনা হয় না। এমনকি ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ায়ও ধর্ষণের পর নৃশংস খুনের ঘটনা তুলনামূলক অনেক কম। স্পেন ও ইতালির মতো দেশগুলো যৌন অপরাধ সংঘটনের কারণ হিসেবে পর্নোগ্রাফি ও অ্যালকোহলের অপব্যবহারকে চিহ্নিত করে তা মোকাবেলায় কঠোর ব্যবস্থা নিচ্ছে। অন্যদিকে বাংলাদেশে কেবল আইন কঠোর করে এবং ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড করে পরিস্থিতির উন্নতি ঘটানোর চেষ্টা করা হচ্ছে, যা সফল হচ্ছে না। প্রতিকারে করণীয়, বিশেষজ্ঞদের মতে, কেবল সরকার পরিবর্তন বা রাজনৈতিক প্রতিশ্রুতি দিয়ে নারী শিশু নির্যাতনের এই মহোৎসব বন্ধ করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন বহুমুখী পদক্ষেপ। এর মধ্যে রয়েছে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে মামলাগুলো 6 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে এবং রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে। ইতালির মতো স্কুল পর্যায় থেকেই জেন্ডার সেন্সিটিভ শিক্ষা ও নৈতিকতা শেখাতে হবে। ইয়াসমিন বা তনু হত্যাকাণ্ডের মতো ঘটনায় শৃঙ্খলা বাহিনীর সদস্যদের জড়িত থাকা প্রমাণ হলে তাদের দৃষ্টান্তমূলক দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে। কিশোর অপরাধ কমাতে পর্নোগ্রাফি সাইটগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। কেবল আইন দিয়ে নয়, বরং পাড়ামহল্লায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সাবেক আইজিপি নূর মোহাম্মদ কালের কণ্ঠকে বলেন, ধর্ষণের ঘটনা ঘটলেও সরকারের কোনো কাজ আমরা দেখছি না। আমি মনে করি, মানসিকভাবে অসুস্থ না হলে এ ধরনের ঘটনা কেউ ঘটাতে পারে না। কিন্তু এ ধরনের ঘটনা কেন বাড়ছে, সেগুলো চিহ্নিত করে সরকারের তরফ থেকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। তিনি আরও বলেন, দেখা যায় একটি ঘটনা ঘটলে হইচই হয়, এরপর সময় গেলে বিষয়টি আর আলোচনায় থাকে না, কেউ মনিটর করে না। আর বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে একসময় মামলার তদন্ত কর্মকর্তা বদলি হয়ে চলে যান। যে চিকিৎসক ময়নাতদন্ত করেন তিনিও বদলি হয়ে যান। বিচারে সাক্ষ্য পর্যায়ে তাদের সাক্ষী হিসেবে পাওয়া যায় না। অনেক তথ্য প্রমাণও নষ্ট হয়ে যায়। অপরাধ প্রমাণ করা কঠিন হয়ে পড়ায় তারা জেল থেকে বেরিয়ে যেতে পারে। আমি মনে করি, এ ধরনের নৃশংস ঘটনার দ্রুত দৃষ্টান্তমূলক বিচার হওয়া দরকার। তাহলে কিছুটা কমবে। এছাড়া সমাজ নিয়ে যারা ভাবেন তাদের এগিয়ে আসতে হবে। সবচেয়ে বেশি উদ্যোগী হতে হবে সরকারকে। এছাড়া নীতিনৈতিকতার ওপর জোর দিতে হবে।
মানসিক অসুস্থতা থেকে বের করে আনতে হবে এসব অপরাধীকে। সেই পথ খুঁজতে হবে সরকারকেই। মন্ত্রণালয়ের বক্তব্য। নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, নারী নির্যাতন রোধে মন্ত্রণালয় থেকে মাল্টিসেক্টরাল অ্যাপ্রোচে 14টি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। বর্তমানে এ মন্ত্রণালয়ের আওতায় 14টি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, 67টি ওয়ান স্টপ ক্রাইসিস সেল, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে টোল ফ্রি জাতীয় হেল্পলাইন সেন্টার 109, ন্যাশনাল ট্রমা কাউন্সেলিং সেন্টার, 8টি রিজিওনাল ট্রমা কাউন্সেলিং সেন্টার, ন্যাশনাল ফরেন্সিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি, 8টি বিভাগীয় ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরি এবং রিয়াল টাইম মনিটরিং ডেটাবেসের মাধ্যমে দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে কাজ করা হচ্ছে। সংবাদের প্রধান খবর। আবাসিক বাণিজ্যিক শিল্প, সব খাতে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অংশীজনদের আপত্তি। এই প্রতিবেদনে বলা হয়েছে, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ও সঞ্চালন চার্জ বাড়ানোর প্রস্তাবের পরদিন খুচরা পর্যায়ে আবাসিক, বাণিজ্যিক, শিল্পসহ সব খাতে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে সংশ্লিষ্ট সরকারি কোম্পানিগুলো। খুচরা গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম 6 থেকে প্রায় 10% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব এসেছে। গতকাল বৃহস্পতিবার 21 মে ঢাকার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসি আয়োজিত দ্বিতীয় দিনের গণশুনানিতে 6টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি এই প্রস্তাব তুলে ধরে। পাইকারি পর্যায়ে যদি বিদ্যুতের দাম বাড়ানো হয়, তাহলে সেই বর্ধিত খরচও গ্রাহক পর্যায়ে যুক্ত করার যৌথ আবেদন জানায় প্রতিষ্ঠানগুলো। গণশুনানিতে শুধু দাম বাড়ানোর প্রস্তাবই আসেনি, বরং গ্রাহক শ্রেণী পুনর্নির্ধারণ, প্রিপেইড মিটারে নতুন ধরনের চার্জ আরোপ, বেসরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানকে বাণিজ্যিক ট্যারিফের আওতায় আনা এবং শিল্প গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টির মতো একাধিক প্রস্তাব সামনে এসেছে। বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর এসব প্রস্তাবের বিরোধিতা করেছেন গণশুনানিতে অংশ নেওয়া ভোক্তা অধিকার সংগঠন, রাজনৈতিক, ব্যবসায়ী ও শিল্প সংগঠনের নেতারা। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রথম পাতার খবর। ফর ফার্স্ট টাইম আ কোর্ট সেন্টেন্সেস আলম টু 5 months জেল, অর্থাৎ প্রথমবারের মতো চট্টগ্রামের একটি আদালত এস আলমকে 5 মাসের কারাদণ্ড দিয়েছে। এই খবরে বলা হয়েছে, চট্টগ্রামে ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ কর্পোরেট শাখার 84 কোটি 49 লাখ টাকা খেলাপি লোন আদায়ের মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যসহ 11 জন দায়ীকের বিরুদ্ধে 5 মাসের দেওয়ানি সাজা পরোয়ানা জারি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের অর্থ লেন আদালত বিয়োগ 1-এর বিচারক যুগ্ম জেলা জজ মো. হেলাল উদ্দিন এই আদেশ দেন। ব্যাংকের আবেদনে উল্লেখ করা হয়, এই ইউনের বিপরীতে কোনো স্থাবর সম্পত্তি বন্ধক ছিল না। এছাড়া ডিক্রি জারির পরও দায়িকদের মালিকানাধীন কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তির সন্ধান পাওয়া যায়নি। ইনের টাকা আদায়ে অন্য কোনো কার্যকর উপায় না থাকায় ব্যাংক কর্তৃপক্ষ অর্থায়ন আদালত আইন 2003-এর 34 ধারা অনুযায়ী দায়িকদের দেওয়ানি কারাদণ্ডের আবেদন জানায়। আদালত শুনানি শেষে আজ তাদের বিরুদ্ধে 5 মাসের সাজা পরোয়ানা জারির নির্দেশ দেন। নয়া দিগন্তের প্রধান খবর। পশ্চিমবঙ্গে সিএ কার্যকর ও বাংলাদেশি ফেরতের ঘোষণা। এতে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার ক্ষমতায় এসে সিএ কার্যকর এবং 2024 সালের 31শে ডিসেম্বরের পর ভারতে প্রবেশকারীদের অবৈধ বাংলাদেশি হিসেবে ফেরত পাঠানো হবে। পশ্চিমবঙ্গের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, এটি নিছক প্রশাসনিক বা নির্বাচনী ঘোষণা নয়। দক্ষিণ এশিয়ার বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় এই সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে সীমান্ত নিরাপত্তা, নাগরিকত্ব রাজনীতি, ভারতীয় ফেডারেল কাঠামো, আঞ্চলিক শক্তির ভারসাম্য এবং বাংলাদেশ ভারত সম্পর্কের ওপরও। বিশ্লেষকরা মনে করছেন, পশ্চিমবঙ্গে সিএ বাস্তবায়নকে কেবল অভ্যন্তরীণ রাজনীতির আলোকে দেখলে বিষয়টির গভীরতা বোঝা যাবে না। এটি একদিকে ভারতের অভ্যন্তরীণ আদর্শিক পুনর্গঠনের অংশ, অন্যদিকে সীমান্ত নিয়ন্ত্রণ ও নিরাপত্তা কৌশলের সম্প্রসারণ। একই সাথে বাংলাদেশ, চীন এবং উত্তর পূর্ব ভারতকে ঘিরে দিল্লির বৃহত্তর ভূরাজনৈতিক পরিকল্পনার সাথেও এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, এবার দল গোছাতে উদ্যোগী বিএনপি। এই প্রতিবেদনে বলা হয়েছে, সরকার গঠনের পর এবার দল গোছাতে ও গতিশীল করতে উদ্যোগ নিচ্ছে বিএনপি। এর অংশ হিসেবে চলতি বছর দলের জাতীয় কাউন্সিল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কমিটি পুনর্গঠন করার আভাস পাওয়া গেছে। দলটির নেতারা বলছেন, বিএনপির অধিকাংশ অঙ্গ ও সহযোগী সংগঠন দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ ও আংশিক কমিটি দিয়ে চলছে বলে পদপ্রত্যাশী নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। কমিটি পুনর্গঠনের আভাসে সেই হতাশা কাটছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাষ্ট্র পরিচালনার পাশাপাশি বিএনপি যদি দ্রুততম সময়ে তরুণ ও যোগ্যদের হাতে সংগঠনের দায়িত্ব তুলে দিতে পারে, তবে দলে নতুন গতি সঞ্চার হবে এবং প্রতিপক্ষের অপপ্রচার মোকাবেলা করা সহজ হবে। দেশ রূপান্তরের প্রধান খবর। স্বপ্ন যখন মরণফাঁদ। এই খবরে বলা হয়েছে, অনেকে বিভিন্ন এজেন্সি ও দালালের মাধ্যমে বেশি বেতনের চাকরি,
উন্নত জীবনের প্রলোভনে মানব পাচারকারীর খপ্পরে পড়ে সর্বশান্ত হচ্ছেন। আবার অবৈধভাবে ইউরোপ যাওয়ার চেষ্টায় সাগরে অনেকের সলিল সমাধি হচ্ছে। এ অবস্থায় মানব পাচার প্রতিরোধ ব্যবস্থা নতুন করে সাজাচ্ছে প্রশাসন। ইতোমধ্যে তৈরি হয়েছে কঠোর আইন। নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চলছে দফায় দফায় বৈঠক। প্রস্তুত হচ্ছে পাচারকারীদের তালিকা। এসব ঘটনার সঙ্গে ট্রাভেল এজেন্সির যোগসাজশ থাকায় তাদের বিরুদ্ধে সরকার হার্ডলাইনে যাচ্ছে। এর অংশ হিসেবে ২,৪৯২টি রিক্রুটিং এজেন্সিকে নজরদারিতে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে পাচারকারীদের তালিকা প্রায় প্রস্তুত করে এনেছে পুলিশের ২টি বিশেষ ইউনিট। বিশেষ করে গুরুতর অভিযোগ থাকা এজেন্সিগুলোতে বাড়তি নজর দিচ্ছে পুলিশ। এছাড়া এজেন্সিগুলোর মালিকদের রাজনৈতিক মতাদর্শ খতিয়ে দেখা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী বলেছেন, মানব পাচার প্রতিরোধে আমরা কঠোর হচ্ছি। দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে নতুন আইন তৈরি করা হয়েছে। পাশাপাশি মানব পাচারকারীদের ব্যাংক হিসাবও তোলবের প্রক্রিয়া চলছে। এর সঙ্গে জড়িত ট্রাভেল এজেন্সির বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। কাউকে ছাড় না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথম আলোর প্রথম পাতার একটি খবরের শিরোনাম, পল্লবীর সেই শিশুর মা-বাবার সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী। এই খবরে বলা হয়েছে, রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ৮ বছরের শিশুটির পরিবারের সঙ্গে দেখা করতে তার বাসায় গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে ঢাকার পল্লবী এলাকায় শিশুটির পরিবারের সঙ্গে দেখা করতে যান তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, প্রধানমন্ত্রী শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন তিনি। গত মঙ্গলবার সকালে পল্লবীর একটি ভবনের ৩ তলার একটি ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মূল অভিযুক্ত সোহেল রানা গত বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এই ঘটনার নিন্দা জানিয়ে বিভিন্ন দল ও সংগঠন ক্ষোভ প্রকাশ করে আসছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানিয়ে আসছে। নিউ এইজের প্রথম পাতার একটি খবরের শিরোনাম, অপোজিশন পার্টি সেই সক সেক্রেটারিয়েট অ্যাবলিশন অ্যাটাক অন জুডিশিয়ারি, অর্থাৎ বিরোধী দলগুলো বলছে, সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তি বিচার বিভাগের ওপর আক্রমণ। এই খবরে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তির বিরোধিতা করে তা পুনর্বহালে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটি। এর মধ্যে জামায়াতের নেতারা বলেছেন, সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তি বিচার বিভাগের স্বাধীনতার ওপর একটি আঘাত। সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার জামায়াত তাদের কেন্দ্রীয় কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে, যেখানে দলটির কেন্দ্রীয় নেতা ও আইনজীবী শিশির মনির বলেছেন, এই বিলুপ্তি বিচার বিভাগের ওপর প্রতিষ্ঠিত আস্থা ও বিশ্বাসকে নষ্ট করে দেবে। সচিবালয় বিলুপ্ত করার দিনটি বিচার বিভাগের স্বাধীনতার জন্য কালো দিন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। উল্লেখ্য, গত ১৯ মে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে সরকার এবং সেখানকার ১৫ কর্মকর্তাকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়।